ঈশান কথাগুলো বলতে বলতে ডাইনিং রুমের দিকে গেল। আর ওর কথার শব্দ পেয়ে মেহেদির আম্মু অর্থাৎ ওর আন্টি দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখে ঈশান ওনাকে ডাকছে। আন্টি ওর দিকে এগিয়ে আসতে ঈশান আন্টিকে দেখে একটি মুচকি হাসি দিয়ে তারপর গিয়ে ওনাকে পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে তখন আন্টি ওকে ধরে ফেলে। তারপর ওর মাথায় মুখে হাত দিয়ে বলতে শুরু করে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। দেখেছো আমার এই ছেলেটা কতটা পাল্টে গেছে? কই পাল্টে গেছি বলো তো? তোমার কাছে তো আমি সেই আগের ঈশানটাই আছি। মায়ের কাছে কি ছেলে কখনো পাল্টায় বলো? আমি কিন্তু তোমার উপর রাগ করে আছি। তুমি গেলে না কেন আমাকে আনতে? ভেবেছিলাম প্লেন থেকে নেমে সর্বপ্রথম আমার এই আন্টিটার মুখ দেখব। তাহলে তুমি আমাকে আনতে গেলে না কেন? আর বাবা রাগ করছিস কেন? আসলে তুই এতদিন পর দেশে আসছিস, তাই কি থেকে কি রান্না করবে তোকে খাওয়াবে সেটাই ভেবে পাচ্ছিলাম না, তাই আর যাওয়া হয়ে ওঠেনি। আমি তো আর পালিয়ে যাচ্ছি না, তাই না? আর তুমি খুব ভালো করেই জানো আমি কি কি খেতে পছন্দ করি। আচ্ছা, তুমি না হয় গেলে না, কিন্তু আঙ্কেলকে তো পাঠাতে পারতে। রাগ করিস না বাবা, তোর আঙ্কেল অনেক গুরুত্বপূর্ণ একটা কাজে পড়ে গেল। উনি যেতে চেয়েছিল, কিন্তু মিটিংটা অ্যাটেন্ড না করলে অনেক টাকা ক্ষতি হয়ে যেত, তাই আমি যেতে বলেছিলাম। আর তুই তো চলে আসছিস, তাই না? এখন থেকে তো আমাদের কাছেই থাকবি। ঈশান দাঁড়িয়ে দাঁড়িয়ে আন্টির সাথে বেশ কিছুক্ষণ কথা বললো। তখন মেহেদি বলতে লাগলো, আম্মু তুমি কি ওকে দাঁড় করিয়ে রাখবে, নাকি ভাই ভিতরে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিতে দিবে? পরেও তো কথা বলতে যেতে পারো, তাই না? কত দূর থেকে এসেছে ছেলেটা। আমার ছেলের দেখছি বন্ধুর প্রতি ভালোবাসাটা উতলে উঠেছে। আম্মু ভালোবাসার দেখেছোটা কি? এবার থেকে দেখবে ভালোবাসা কাকে বলে, শুধু সেটাই দেখাবো। থাক থাক বাবা, তোমাকে আর ভালোবাসা দেখাতে হবে না। এই ভালোবাসাটা আমাকে না দেখিয়ে কোনো মেয়েকে দেখালে তো এতদিন একটা বিয়ে করে ফেলতে পারতি। তাহলে করিসনি কেন বলতো? সেটা কি আর আমরা ওকে করতে বলিনি? তুই ওকে একটু বোঝা। ও কি বলেছে জানিস? তুই বিয়ে না করা পর্যন্ত ও নাকি বিয়ে করবে না। আগে তোর বিয়েটা খাবে, তারপর বিয়ে করবে। আন্টির কথায় আর মেহেদির ইচ্ছের কথা শুনে একটি তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আমার মতন ছন্ন ছাড়া মানুষকে কে বিয়ে করবে বলো তো? এরকম অদ্ভুত চিন্তা তোমার মাথায় ঢুকলো কি করে? কেন রে বাবা, বিয়ে করবে না কেন? আমার ছেলেটা দেখতে শুনতে খারাপ, আর তাছাড়া কত বড় একজন ডক্টর হয়েছে, দেশের বাইরে থেকে পড়ালেখা করে আসছে, তাহলে সে তাকে বিয়ে করবে না? কেন এসব বাজে কথা বলছিস? এখন যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোদের খাবার দিচ্ছি। দুজন রুমে চলে আসে। তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিতে আন্টি ওদের খাওয়ার জন্য ডাকলে ঈশান গিয়ে দেখে সে এক এলাহি কাণ্ড। খাবারের আইটেম গুলো দেখে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। টেবিলের সামনে দাঁড়িয়ে ঈশান বলতে লাগলো, আন্টি, এগুলো কে খাবে বলো তো? কেন রে বাবা, আমার ছেলেটা তো কত দূর থেকে আসছে, সে খেতে পারবে না বুঝি? তুমি ভালো করেই জানো আমি এত খাবার খেতে পারি না। আর তাছাড়া খাওয়া দাওয়ার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তারপরে তুমি আমার জন্য এতগুলা রান্না করেছো, খাবো কি বলো তো? ঘ্রাণেই তো আমার পুরো পেট ভরে যাচ্ছে। আজকে খাবে না কালকে খাবে, তাহলে খাবেটা কবে শুনি? বিয়ের পর তখন তো বউকে সামলাবে ব্যস্ত হয়ে যাবে, তখন কি আর আন্টির কথা মনে থাকবে? আন্টি, তুমি যে কি বলো না, তোমার কথা আমি কখনো ভুলতে পারি বলো? আম্মুর পরে যদি এতটা ভালোবাসা আমি কারো কাছ থেকে পেয়ে থাকি, সেটা হচ্ছে তুমি। তোমাকে ভুলে যাওয়ার আগে আমি নিজেকে ভুলে যাব। এখন তুমিও আমার সাথে বসো, খেয়ে নাও। আমি জানি তুমি সকাল থেকে খুব ব্যস্ত, তাই নিজেও কিছু খাবার সময় পাওনি। কে বলেছে তোকে? মেহেদি বলেছে তো? আন্টি, এটা মেয়েদের বলতে হবে কেন? আমি খুব ভালো করেই জানি তুমি খাওয়ার কোনো টাইম পাওনি, কারণ তোমার ছেলেটা আসবে সেজন্য। এখন বসো, আমাদের সাথে খেয়ে নাও। ঈশানের জোরাজুরিতে আন্টি ওর সাথে বসে খেয়ে নিল। তারপর ওরা ডাইনিং রুমে বসে বেশ কিছুক্ষণ কথা বলল। একটি সময় দুপুর গড়িয়ে যেতে ঈশানের কেমন ঘুম ঘুম পাচ্ছিল, তাই আন্টিকে বলে রুমে চলে আসলো। তারপর একটি ঘুম দিল, আর ঘুম ভাঙলো মেহেদির ডাকে। বিকেল হয়ে গেছে। তখন মেহেদি বলতে লাগলো, কিরে আর কত ঘুমাবে? এখন তো ওঠ, সবাই তো তোর সাথে দেখা করতে চাইছে, সবাই আড্ডার জায়গায় বসে আছে, চল দেখা করে আসি। দেশে এসেছি একটু শান্তি করার জন্য, কয়েকটা দিন রেস্ট নিতে দে। আসতে পারলাম না আর দেখা করতে হবে? আর তাছাড়া দেখা করতে যাব না এমন তো না। আজকের দিনটা একটু রেস্ট নিতে দে, তারপর না হয় যাবো।
আর তাছাড়া কতদিন পর একটা শান্তির ঘুম দিয়েছি, তাও তো সহ্য হলো না। কেন এমন বলছিস কেন? তাহলে আর কেমন বলবো বল? যেমনটা ছিলাম তেমনটাই বললাম। আর কষ্ট করতে হবে না, এখন তো লাইফটা সেটেল। সেটেল? সেটেল আর কোথায় হলো? এখনো তো তোদের বাসায় পড়ে আছি। ভাবছি আগে একটা চাকরিতে জয়েন করব, তারপর একটা বাসা নিয়ে সেখানে উঠবো। কেন রে, আমাদের বাসায় কি থাকা যায় না নাকি? না রে বন্ধু, তেমনটা ভাবিস না। থাকা যায় না তেমনটা না। তাছাড়া তোদের বাসায় আর কতদিনই বা থাকবো? আমারও তো একটা নিজস্ব ঠিকানা দরকার আছে, তাই না বল? সেজন্য একটা বাসা যে আমাকে নিতেই হবে। তুই রাগ করিস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি, নাহলে দেরি হয়ে যাবে। ঈশান ফ্রেশ হয়ে এসে তারপর রেডি হয়ে নিয়ে মেহেদির সাথে বেরিয়ে পড়লো। তারপর কিছুক্ষণের মধ্যে ওরা আড্ডার জায়গায় আসতে ঈশানকে দেখে সবাই একসাথে কুশল বিনিময় করলো। অনেকদিন পর দেখা, তাই সবাই বেশ খুশি হলো। সন্ধ্যা পর্যন্ত সবার সাথে আড্ডা দিয়ে তারপর বাসায় চলে আসলো। কয়েকটা দিন এদিক ওদিক সবার সাথে দেখা করতে করতে কেটে গেল। দেশে ফেরার পর আব্বুর সাথে একদিন রাস্তায় দেখা হয়েছিল। দেখা হতে ঈশান এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। অন্যদিকে কল্পনা মেহেদিদের বাসায় আসতে চায় ঈশানকে কনভিন্স করার জন্য। তাই ভাইয়ার কাছে বাসার ঠিকানাটা চাইলে উনি বারণ করে, বলে ঈশান সবেমাত্র দেশে ফিরেছে, এখন যদি এসব উল্টাপাল্টা কথা শুনে তাহলে দেখা গেছে রাগের বসে আবার দেশের বাইরে চলে যেতে পারে। তাই ভাইয়া ওকে আসতে দেয়নি। কল্পনা এখন প্রত্যেকটা দিন ওর কাজের জন্য নিজেকে দোষী ভাবে আর বালিশের মুখ গুজে কান্না করে। এখন ওর বারবার মনে হয় সেদিন চুপ করে থেকেও অনেক বড় ভুল করে ফেলেছে, যার জন্য ঈশান হয়তো ওকে কখনোই ক্ষমা করবে না। আবার পরক্ষণে মনে হয় ওকে ভালোবাসে। তখন কল্পনা নিজেকে শান্ত করে আর বুঝায় যে ওকে যে করেই হোক ঈশানকে বুঝাতে হবে, ওর থেকে মাফ চাইতে হবে। ওকে ছাড়া কল্পনা থাকতে পারবে না। একটি সপ্তাহের মধ্যে ঈশান খুব স্বনামধন্য একটি হসপিটালে জয়েন করেছে আর সেই সাথে একটি বাসাও নিয়ে ফেলেছে। 2-3 দিন পর বাসায় উঠে যায় আর আঙ্কেল আন্টিদের বাসায় থাকতে বলেছিল, কিন্তু ঈশানের কথা ভেবে ওরা আবার বারণ করেনি। ঈশান এখন একাই থাকে আর ভেবে নিয়েছে পরিবার বলতে ওর আর এখানে কেউ নেই। ঈশান ভাইয়াকে বলতে বারণ করে দিয়েছে যেন ওই ঘটনা আর কেউ না জানে, তাহলে হয়তো কল্পনাকে খুব বেশি ভুল বুঝবে, হয়তো ওর উপর রাগারাগি করবে। আর ঈশান চায় না ওর জন্য অন্তত কেউ যেন ছোট হয়। অন্যদিকে মনের বেশ খারাপ লাগছে যে ওর আম্মু বেঁচে নেই, তার উপর ছোট ভাইটাকে ওরা ভুল বুঝে বাসা থেকে তাড়িয়ে দিল, আর ও এখন অন্য কোথাও বাসা নিয়ে একা থাকে। আর এদিকে ঈশান ভেবে নিয়েছে পরিবারের ভালোবাসা ওর কপালে নেই, আর থাকলেও এখন আর সেটাও চায় না। যে পরিবার ওকে বিশ্বাস করতে পারেনি, সেই পরিবারের কথা ও আর ভাববে না, তাই একা থাকারই চেষ্টা করে। মেহেদি মাঝে মধ্যে বাসে এসে ওর সাথে দেখা করে যায়, আর কাজের চাপের জন্য ঈশান তেমন যেতে পারে না। সকালে হসপিটালে আর রাতে বাসা, এই নিয়ে ওর পরিবার। আর ছুটির দিনগুলোতে মেহেদিকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেরিয়ে কাটিয়ে দেয়। আর ওদের বাসায় যাওয়া সেটা তো আছে। এখন লাইফের কোনো উদ্দেশ্য বলতে আর কিছু নেই, শুধু এখন চাকরিটা আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকে আর সময়টাকে এড়ানোর চেষ্টা করে। তাছাড়া আর কোনো উদ্দেশ্য বলতে কিছু নেই। তো আজকে এই বিষয়টা মেয়েদের কাছ থেকে শুনে মনে বেশ খারাপ লাগছে যে ঈশান বাসায় না গিয়ে অন্য কোথাও বাসায় থাকে। অন্যদিকে কল্পনা জানার চেষ্টা করছে ঈশান কোথায় থাকে। এর মাঝেও একদিন মেহেদিদের বাসায় যায় ঈশানের খোঁজ করতে, কিন্তু মেহেদি বলেছে ঈশান ওদের এখানে থাকে না। তাই কল্পনা ওর ঠিকানাটা চাইলে মেহেদি তখন দিতে চায় না। কল্পনা তখন অনেক কান্নাকাটি করে, আর এক পর্যায়ে মেহেদির পায়ে ধরতে গেলে তখনও কল্পনাকে ঠিকানাটা দিতে বাধ্য হয়। পরদিন কল্পনা ঈশানের বাসায় চলে যায়। ও সবেমাত্র ঘুম থেকে উঠেছে, কাজের লোক ওর জন্য নাস্তা তৈরি করছে। আর সবেমাত্র ডাইনিং রুমে এসে একটি সিগারেট ধরিয়ে বসেছে, এর মধ্যে বাসার কলিং বেল বাজতে শুরু করে। এই সময় কে এসেছে দেখার জন্য ঈশান গিয়ে দরজাটা খুলে দিতে যাকে দেখে, তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ওর সামনে কল্পনা দাঁড়িয়ে আছে। কল্পনাকে দেখতে আজকে অনেক সুন্দর লাগছে, আজকে অনেক সুন্দর করে সেজেছে। কল্পনা ভেবেছে আজকে যেহেতু ঈশানের কাছে যাবে তাই সুন্দর করে সেজেছে। ঈশান ওকে দেখার পর রিয়েক্ট করতে গিয়েও করলো না, ভাবলো একটি ভদ্র এলাকায় থাকে, তার উপর এভাবে বাসায় এসে কোনো অতিথির সাথে রিয়েক্ট করলে হয়তো সেটা খারাপ দেখাবে। তাই বলতে লাগলো। ঈশানের কথায় কল্পনার বেশ খারাপ লাগলো, তাই ও একটি অসহায় দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখানে? আপনি আমার বাসার ঠিকানা পেলেন কোথা থেকে? আর এখানে এসেছেন কিসের জন্য? হ্যাঁ, কেন? আমি কি আসতে পারি না? আর আমি আমার ভালোবাসার মানুষটার কাছে এসেছি, তাতে তোমার কি? না আসতে পারেন না। আর ভালোবাসার মানুষ? কিসের ভালোবাসার মানুষ? এখানে কারো ভালোবাসার মানুষ থাকে না।
দেখুন, এসব নাটক অন্য কোথাও দেখাবেন, আর অন্য কোথাও একটা বিয়ে করে ফেলুন। আপনার এসব নাটক দেখার মতন সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। আপনাকে নিশ্চয়ই মেহেদি ঠিকানাটা দিয়েছে, তাই তো? দেখুন, যেখান থেকে এসেছেন সেখানে চলে যান। আর এইসব নাটক এখানে করে কোনো লাভ হবে না। অন্য কোনো ছেলের সাথে এরকমটা করুন, লাভ হবে। তাকে আপনার এই মিথ্যে অপবাদে ফাঁসাতে পারবেন আবার। অন্তত এখন আমাকে আর পারবেন না। একবার তো আমাকে ফাঁসিয়েছেনই, আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছেন। তাহলে এখন আবার আপনার কি চাই? ঈশানের কথায় কল্পনার বেশ খারাপ লাগলো। তাই ও একটি অসহায় দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে বলতে লাগলো, এইভাবে কেন বলছো? আমি সেদিন ইচ্ছা করে এমনটা করিনি। আমি তো অনেক ভয় পেয়ে গিয়ে কথাটা বলতে পারিনি। প্লিজ একটু বিশ্বাস করো আমাকে। এর থেকে ভালোভাবে আমি কথা বলতে পারি না। আর কি বললেন? আপনি ভয়ে বলতে পারেননি? আপনি ইচ্ছে করে এমনটা করেছেন। আপনি চাইলেই সেদিন বলতে পারতেন। আর অতটাও বাচ্চা নন যে আপনি ভয় পেয়ে গিয়েছিলেন। ভালোবাসলে ভয় পেলে চলে না। আপনি নাকি আমাকে ভালোবাসেন? তাহলে কিসে ভালোবাসলেন যে এটা একটা সত্যি কথা আপনার আপুকে আপনি বলতে পারলেন না? দেখুন, এসব নাটক করে কোনো লাভ হবে না। আর আপনি আর কখনো আমার বাসায় আসার চেষ্টাও করবেন না। এখন এখান থেকে বেরিয়ে যান। ঈশান কথাটি বলে দরজাটা আটকে দিতে গেলে কল্পনা দরজাটা ধরে ফেলে। আর তারপর দরজা ধাক্কা দিয়ে ঈশান ওকে গিয়ে শক্ত করে দুই হাতে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, প্লিজ আমাকে তাড়িয়ে দিও না। একটা বার আমাকে মাফ করে দাও। আমি সত্যি বলছি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই 4টা বছর তুমি দেশে ছিলে না। আমি বুঝতে পেরেছি আমার লাইফে তোমাকে কতটা প্রয়োজন। আমি বুঝতে পেরেছি সেদিন কতটা বড় ভুল করে ফেলেছি। একটা সুযোগ দাও আমাকে তোমার ভালোবাসাটা পাওয়ার। প্লিজ আমাকে নিজের করে নাও। কথা দিচ্ছি আর কখনো তোমাকে অভিযোগ করার মতো একটাও সুযোগ দিব না। প্লিজ একটু আমাকে মাফ করে দাও। তুমি আমাকে মাফ না করলে আমি সারা জীবন তোমার কাছে অপরাধী হয়ে থাকবো। প্লিজ আমাকে একটু মাফ করে দাও। মাফ? তাও আবার তোর মতন মেয়েকে? আমি কখনো মাফ করব না তোর মতন মেয়েকে। পৃথিবীতে যদি আমার কাছে সবচেয়ে বেশি ঘৃণার আর সবচেয়ে অসহ্যের কোনো মানুষ থেকে থাকে, সেটা তুই। তোকে মাফ করার কোনো প্রশ্নই ওঠে না। ছাড় আমাকে। এখনো যে তোর সাথে ভালো বিহেভ করছি, এটা তোর ভাগ্য। আমাকে ছেড়ে দিয়ে এখান থেকে দূর হ, না হলে এমন কিছু করতে বাধ্য হব যার কারণে তুই কষ্ট পাবি। তোমার যা ইচ্ছা তাই করো তুমি। আমাকে মারো, বকো, দরকার হলে মেরে ফেলো। তাও একটা বার আমাকে মাফ করে দাও। দেখো, তুমি যদি আমাকে মাফ না করো আর মেনে না নাও, তাহলে আমি কার কাছে যাব বলো? তুমি ছাড়া আমাকে কে ভালোবাসবে বলো? ভালোবাসা? আমি কাউকে ভালোবাসতে পারি না। আমার মধ্যে মন বলতে কিচ্ছু নেই। আর আমি ভালোবাসলে সেটা অন্য কাউকে বাসবো, তোর মতন মেয়েকে না। তোকে তো কখনো মাফই করবো না, তাহলে ভালোবাসবো কি করে? ছাড় আমাকে। আর তোর এসব নাটক অন্য কোথাও গিয়ে করিস। তোর ভয় হচ্ছে না? একটা ধর্ষককে তুই জড়িয়ে ধরেছিস। তুই বুঝতে পারছিস না আমার মধ্যে যে কোনো সময় পশুটা জেগে উঠতে পারে তোকে নিজের কাছে পাওয়ার জন্য, আর তোর কোনো ক্ষতি করে ফেলতে পারি আমি। ঈশান কল্পনাকে ছাড়ানোর চেষ্টা করছে আর কথাগুলো বলছে, কিন্তু কল্পনা ওর শার্টটা এতটাই শক্ত করে আঁকড়ে ধরেছে যে ওকে ছাড়তেই পারছে না। এবার কল্পনা বলতে লাগলো, তোমার যা ইচ্ছা আমার সাথে তাই করো। তারপরেও আমাকে একটা বার মাফ করে দাও আর আমাকে একটা বার নিজের বুকে জড়িয়ে নাও। কল্পনা এরকম পাগলামি আর এমন সব কথা ঈশানের একদম সহ্য হচ্ছিল না। তাই ও জোর করে কল্পনাকে ছাড়িয়ে নিয়ে নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে ঠাস ঠাস করে ওর গালে দুটো থাপ্পড় মেরে দিল। কল্পনা গালে হাত দিয়ে অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। তখন ও খুব কড়া গলায় বলতে লাগলো, আমার কাছ থেকে তুই আর কি চাস? নাটক করে কি বোঝাতে চাইছিস? তুই আমাকে খুব বেশি ভালোবাসিস? কল্পনা মাথা নেড়ে হেসুচুক করতে দিলে তখনই ঈশান বলতে লাগলো, না, তুই আমাকে ভালোবাসিস না। যদি তাই বাসতি তাহলে এত বড় অপমান আর অপবাদের মুখে আমাকে ফেলতে পারতি না। এখন দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আর যেন তোর এই পাপী মুখটা আমার চোখের সামনে কখনো না দেখি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি বারবার তোমার কাছে আসব। আর যতদিন তুমি আমাকে মাফ না করবে ততদিন আমি তোমার কাছে আসব।
তুমি আমাকে যতই অপমান আর অবহেলা করো, আমি বারবার তোমার কাছে ফিরে আসব। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, আর রাগের পরে তোমার ভালোবাসাটাই আছে, আর আমি সেই ভালোবাসা চাই তোমার কাছ থেকে। প্লিজ ঈশান, আমাকে একটা বার মাফ করে দাও। আমি বলছি আমার ভুল হয়ে গেছে। ঈশান বুঝতে পারলো এর সাথে কথা বলে কোনো লাভ হবে না, তাই ওকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে তারপর দরজাটা খুব জোরে সোরে লাগিয়ে দিল। কল্পনা বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে কান্না করে করে ঈশানকে ডাকলো, কিন্তু ও দরজা খুলল না। কল্পনা একটি পর্যায়ে কান্না করতে করতে বাসায় চলে যায়। বাসায় যেতে দেখে আপু ডাইনিং রুমে। তখন তিথি ওকে কান্না করতে দেখে বলে, কল্পনা, তোর কি হয়েছে? তুই কান্না করছিস কেন? আর কোথায় গিয়েছিলে এত সকাল সকাল? না, ও কোথায় না। তিথি খেয়াল করলো কল্পনা কান্না করছে, তাই ওকে আর কিছু বলতে গেলে কল্পনা দৌড়ে সেখান থেকে রুমে চলে গেল। একটু পর খাবার জন্য ওকে ডাকলে কল্পনা আসলো না, তাই তিথির কেমন যেন সন্দেহ হচ্ছিল। ভাবছিল ওর আবার কি এমন হয়েছে যার কারণে এভাবে কান্না করতে করতে বাসায় ফিরলো। তো সবাই অফিস থেকে চলে গেলে তিথি ওর মেয়ে তন্নিকে নিয়ে তারপর কল্পনার রুমে গিয়ে দেখে ও শুয়ে শুয়ে কান্না করছে। এবার তিথি ওর পাশে বসে আর ওর কাঁধের উপর হাত রাখতেই কল্পনা ওর দিকে ফেল ফেল করে তাকায়। তিথি দেখলো কল্পনার চোখে পানি, ও কান্না করছে, তাই বলতে লাগলো, কি হয়েছে তোর? তুই এভাবে কান্না করছিস কেন? আব্বু আম্মুর কথা খুব বেশি মনে পড়ছে, বল আমাকে। না, এমনিতেই চোখে কি 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 যেন পড়েছে। এমনিতে কেউ কান্না করে না, আর চোখে কিছু পড়লে তার ছোট মানুষ এমন ভাবে কান্না করে না। কি হয়েছে বল আমাকে, এভাবে কান্না করছিস কেন? কে কি বলেছে আমাকে বল। আপুর কথায় কল্পনা নিজেকে কন্ট্রোল করতে পারলো না, উঠিয়ে আপুকে খুব শক্ত করে জড়িয়ে ধরে ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে লাগলো। আর তিথি খুব ভালোভাবে বুঝতে পারছে কল্পনার কোনো এক কারণে কান্না করছে, কিন্তু কারণটা কি সেটাইও জানার চেষ্টা করছে। তিথি অনেকক্ষণ যাবত ওর মাথায় হাত বুলিয়ে দিল আর বারবার ওকে জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে, কিন্তু কল্পনা বলছিল না। একটা সময় তিথি এতটা ওকে জিজ্ঞেস করছিল আর এতটাই ওকে বলার জন্য বাধ্য করছিল যে কল্পনা থাকতে না পেরে ওর আপুকে বলতে লাগলো, আপুরে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি সেদিন। সেই জন্য হয়তো আমি কখনোই মাপ পাবো না ওর কাছে। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে। আমি যদি সেদিন চুপ করে না থাকতাম, আজকে হয়তো এই দিনটা দেখতে হতো না। কল্পনার এরকম কথাই ওর আপু বেশ অবাক হয়ে যাচ্ছে, আর কল্পনা কি বুঝাতে চাইছে সেটি বোঝার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কিছু ওর মাথায় ঢুকছে না। তাই তিথি ওকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, বোন, তুই কিসের কথা বলছিস আর কি বোঝাতে চাচ্ছিস বলতো? আমি কিছুই বুঝতে পারছি না। আর তুই কার কাছে গিয়েছিলি সেটা সত্যি করে বলতো। আর সেদিন মানে কোন দিনের কথা বলছিস তুই? কল্পনা এখনো কান্না করছে আর তিথি বারবার ওর কাছে জানতে চাইছে ও সেদিন বলতে কোন দিনের কথা বলছে। তারপর একটি সময় কল্পনার মনে হলো আজকে যদি না বলতে পারে তাহলে ওর আপুর কাছে সারাটা জীবন ঈশানকে ছোট হয়ে থাকবে আর ওর আপু ঈশানকে ঘৃণা করে যাবে। তাই কল্পনা আর চুপ করে থাকতে পারলো না, বলতে লাগলো, আপুরে, সেদিন ঈশানের কোনো দোষ ছিল না, সব দোষ আমার ছিল। ঈশান আমার শরীরে ভুলেও টাচ করেনি, উল্টা আমি ওকে জড়িয়ে ধরেছিলাম আর বলেছিলাম আমাকে মেনে নিতে, কিন্তু ও আমাকে মেনে নিচ্ছিল না। শেষ পর্যায়ে আমি ওকে বিছানায় ফেলে দিয়ে ওর উপরে উঠে গিয়েছিলাম। যখন ও আমাকে ছাড়াতে যায়, আমি ওকে জড়িয়ে ধরলে ও আমার উপর পড়ে যায়, আর তখন তুমি আমাদের ওইভাবে দেখে ফেলে ওকে ভুলটা বুঝেছিলে। আপু, ওর কোনো দোষ ছিল না সেদিন। ও ভুলেও আমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করেনি। ওর যদি সেই ইন্টেনশন থাকতো তাহলে ও অনেক আগেই আমার শরীরটাকে ভোগ করতে পারতো, কিন্তু ও সেটা করেনি। সেই জন্য আমি ওকে এতটা ভালোবাসতে পেরেছি। কল্পনার কথায় তিথি একদম নিশ্চুপ হয়ে গেল, আর কিছু বলার ভাষা হারিয়ে ফেললো। ও বিশ্বাস করতে পারছে না কল্পনা এমন কিছু বলেছে। তিথির এখনো যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ওর বারবার মনে হচ্ছে কল্পনা হয়তো মজা করছে। তাই তিথি বেশ আগ্রহের কণ্ঠে কল্পনাকে বলতে লাগলো, তুই এসব কি বলছিস? তুই ঈশানকে হয়তো আমার কাছে ভালো করার চেষ্টা করছিস, তাই না? দেখ, এসব বলে কোনো লাভ হবে না। ও আমার কাছে যেমন ঠিক তেমনই থাকবে। আপু, কেন তুমি বিশ্বাস করতে পারছো না?
সেদিন ঈশানের কোনো দোষ ছিল না, সব দোষ আমার ছিল। আমি ওকে জোর করেছিলাম আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য, যাতে আমি ওকে নিজের করে পাই। কিন্তু ও আমাকে নিজে থেকে একটা টাচ পর্যন্ত করেনি, উল্টা আমি ওকে জোর করেছিলাম। কিন্তু তারপরেও এত ভালো একটা ছেলে যে সব সুযোগ পেয়েও আমাকে ছেড়ে দিয়েছে, আমার উপর কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করেনি, কারণ এইটা ভেবে যে ভাইয়া আর আঙ্কেল ওকে ভুল বুঝবে, আর একই বাড়িতে আমাদের দুই বোনকে ওর আব্বু ভাইয়া কখনোই মেনে নেবে না, তাই বারবার আমার থেকে দূরে থাকতো। আমি জানি ওর আমাকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল, শুধু ভাইয়ার কারণেই ও আমার সাথে রিলেশনে যেতে চাইছিল না, তাই আমি ওকে জোর করতাম। কিন্তু তারপরেও আঙ্কেল আর ভাইয়ার কথা ভেবে ও আমাকে দূরে সরিয়ে দিত আর এড়িয়ে যেত। আপু, বিশ্বাস কর, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। সেই কারণেই হয়তো আজকে আমি এতটা কান্না করছি। আমার ভুলের জন্যই হয়তো আমি ওকে হারিয়েছি, কিন্তু বিশ্বাস কর আপু, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। খুব বেশি ভালোবাসি ওকে। কল্পনার এরকম কথায় তিথি আর নিজেকে স্থির রাখতে পারলো না। ওর খুব রাগ হচ্ছিল এমন কথা শুনে। এতগুলো দিন পরে আজকে কল্পনা সব সত্যিটা বলল। তিথি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে কল্পনার গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিল, আর ওর বাহুতে ধরে খুব কড়া কণ্ঠে বলতে লাগলো, তুই কেন এমনটা করলি বল? তুই জানতি না ওর আম্মু নেই, ও একটা অসহায় ছেলে, ওর আমরা ছাড়া আর কেউ নেই, তারপরও তুই সেদিনে এরকম একটা কাজ কেন করতে গেলি? তাহলে যখন আমি তোর কাছে গিয়েছিলাম তখন তুই কেন বলতে পারিসনি যে সেদিনও কিছুই করেনি, ওর কোনো দোষ নেই? শেষ পর্যন্ত কিনা ছেলেটা আমার পায়ে ধরতে বাধ্য হয়েছে, আর আমি ওকে এত খারাপ কথা বলেছি যেটা আমার ভাবলেও নিজের প্রতি ঘৃণা হচ্ছে। কেন তুই এমন করলি বল? আপু, আমি ওকে ভালোবাসতাম, তাই ওকে নিজের করে পাওয়ার জন্য এমনটা করতে গিয়েছিলাম। কিন্তু সেদিন যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে আমি সেটা ভাবতেও পারিনি। তুই ওকে ভালোবাসিস সেটা আমাদের বলতে পারতি, আমরা কি তোকে বারণ করতাম বল? কিন্তু তুই এরকম একটা কাজ করতে গেলি কেন? তাহলে করেছিলি যখন, তাহলে তখন চুপ ছিলি কেন বল? যার কারণে ছেলেটাকে আমরা এতটা ভুল বুঝলাম। কেন এরকম করলি বল? তোর কারণে ছেলেটা এতগুলো দিন ধরে বাসার বাইরে পড়ে আছে, আমরা ওকে এতটা ভুল বুঝেছি। আমি ওকে নিয়ে কত বাজে বাজে কথা ভেবেছি, আর কতটা বাজে মন্তব্য না করেছি ওকে। ওর মুখটা পর্যন্ত আমরা দেখতে চাইনি শুধু তোর জন্য। তুই এরকমটা কেন করলি বল? চুপ করে আছিস কেন? আপু, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি ওকে খুব বেশি ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না। এতগুলো দিন বাইরে ছিল তাই আমি তোমাদের কিছু বলতে পারিনি। ও এখন দেশে আসছে, তুমি প্লিজ একটু ভাইয়াকে বলো না ওকে বাসায় ফিরিয়ে আনতে আর আমাকে মেনে নিতে। চুপ, একদম চুপ। এসব কথা আর কখনো বলবি না। তোর মুখে ভালোবাসার কথা মানায় না। তুই যদি ওকে ভালোবাসতি তাহলে এটা আমাকে বলতে পারতি। তুই জানতি না তোর আপু তোর কোনো কথা ফেলতে পারে না? তাহলে কেন বলিসনি? ওকে কেন এরকম একটা অপমানের মুখে ফেললি? এখন ওর সাথে কথা বলার মতো কোনো মুখ আমার আছে? তুই রেখেছিস সেটা? তাহলে কিভাবে বলবো বল? আপু, আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে মাফ করে দে। ভুল করার সময় মনে ছিল না, এখন তোর মনে হচ্ছে তুই ভুল করেছিস। তাহলে তখন এই ভাবনাটা কোথায় ছিল? ওর সাথে কথা বলা তো দূরে থাক, ওর সামনে দাঁড়ানোর মুখটা পর্যন্ত তুই রাখিসনি। এখন কি করে কথা বলবো বল? নিজেকে তোর জন্য আজকে এতটা ছোট মনে হচ্ছে যেটা আমি তোকে বোঝাতে পারবো না। কোনো কাজ করার আগে তুই ভাবিসনি, কিন্তু এমন একটা কাজ করেছিস যার জন্য একটা ছেলের কাছে সারা জীবন আমি অপরাধী হয়ে থাকবো। সেদিনও কি করেনি, তোর পায়ে পর্যন্ত ধরেছে, তাহলে তখন মুখ বুঝেছিলি কেন? আজকে তোর ভালোবাসাটা ওর জন্য উতলে উঠছে। কোথায় ছিল সেদিন এই ভালোবাসাটা?
আপু আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে। তুই আমাকে মাফ করে দে। আমি কিছুই চাই না, আমি শুধু ঈশানকে চাই। তুই প্লিজ ওকে একটু বোঝা, ওকে বল না বাসায় ফিরে আসতে। ও একা একটা বাসা নিয়ে থাকছে। তুই একটু ওকে বোঝা আর বাসায় ফিরে আসতে বল। ভাইয়া সবটা জানে, ভাইয়াকে বললেই ওকে বাসায় ফিরিয়ে নিয়ে আসবে। কখনোই না, সেই কথা বলার মতো মুখ তুই রাখিসনি। সব তোর ভুলের জন্য হয়েছে, যা করার তুই করবি। আমি কিচ্ছু করতে পারবো না। ওকে বাসায় ফিরে আনতে হলে তুই আনবি। তাছাড়া এসব আমার পক্ষে সম্ভব না, এটা তোর ভাইয়াকে বল। কল্পনা ওর আপুকে অনেক রিকোয়েস্ট করলো, কিন্তু তিথি কোনো কথা না শুনে নিজের রুমে চলে গেল। আজকে ওর নিজের কাছে নিজেকে ছোট বলে মনে হচ্ছে, আর বারবার সেদিনের বলা কথাটি মনে হচ্ছে। ঈশান শেষ কথাগুলো যেন তিথির কানে বাজছে। একটি দিন হয়তো এই সত্যিটা জানতে পারবে, আর আজকেই সেই দিন যেদিন ও সত্যিটা জানতে পেরেছে। কিন্তু আজকে আফসোস করিয়ে কোনো লাভ হবে না। ঈশানের জীবন থেকে হারিয়ে গিয়েছে 4টি বছর। ও পরিবারের ভালোবাসা থেকে দূরে ছিল। ও এটা ভেবে নিজেকে শান্ত করেছে যে আম্মু থাকলে হয়তো ওকে বিশ্বাস করত, তাই আর কারো কথা ভাবার চেষ্টাও করেনি। কিন্তু বারবার মনে হয়েছে দেশে ফিরে আসতে, আবার পরক্ষণেই মনে হয়েছে দেশে ফিরে কার কাছে আসবে। যাদের কাছে আসবে তারা কেউ ওকে বিশ্বাসই করে না। সারাটা দিন আর কল্পনা রুম থেকে বের হলো না, সারাক্ষণ শুধু কান্না করলো। অন্যদিকে তিথি নিজের কাজের জন্য নিজেকে ছোট বলে মনে হচ্ছিল, তাই কোনো কাজে মন দিতে পারছিল না। রাতে সবাই বাসায় আসার পর খাওয়া দাওয়া করে রুমে যেতে এমন খেয়াল করলো তিথি মুখ ভার করে তন্নির পাশে শুয়ে আছে আর ওকে ঘুম পাড়াচ্ছে। আপনাদের তো তেমন ভাবে বলাই হয়নি, ওদের 3 বছরের একটি মেয়ে বেবি আছে, নাম তন্নি। ঈশান চলে যাওয়ার কয়েকটা দিন পর ওরা জানতে পারে তিথি প্রেগন্যান্ট। তো এমন খেয়াল করলো তিথি অন্যমনস্ক হয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখন বিছানায় বসে বলতে লাগলো, কি হয়েছে তোমার? খাবার টেবিল থেকে দেখছি তুমি অন্যমনস্ক হয়ে আছো। কিছু হয়েছে নাকি? আব্বু আম্মুর কথা খুব বেশি মনে পড়ছে? না মানে বলছিলাম কি হয়েছে ভালো করে বলো তো। এরকম সংকোচ বোধ করছো কেন? কিছু হয়েছে নাকি কিছু লাগবে? যেটা হয়েছে সেটা সরাসরি বলো। না মানে বলছিলাম শুনলাম ঈশান নাকি দেশে এসেছে। ভাবির মুখে এরকম কথা শোনার সাথে সাথে ভাইয়া ওনাদিকে বেশ শান্তভাবে তাকায়, আর দেখে ভাবি মাথাটা নিচু করে আছে। তখন ভাইয়া বলল, তো না বলছিলাম যে ওকে একবার বাসায় আসতে বলো না। কোনো অপমান করাটা কি কম হয়ে গেছে, নাকি আরো 2-4টা থাপ্পড় দেওয়ার ইচ্ছা আছে? তুমি এভাবে কথা বলছো কেন? আর কিভাবে কথা বলবো? এর থেকে ভালোভাবে কথা বলতে পারি না আমি। আর সেদিন কি বুঝিয়েছিলে তুমি? ও তোমার বোনের সাথে উল্টাপাল্টা কিছু করতে চেয়েছিল। সেদিন শুধু তোমার জন্য ও তোমার বোনের জন্য আমি আমার ভাইটাকে নিজ হাতে বাসা থেকে বের করে দিয়েছি। তোমার কি একটাবারও মনে হলো না যে ভাইটা তোমাকে এতটা সম্মান করে, তোমাকে নিজের বোনের চোখে দেখে? তখন কি একটাবার তোমার মনে হয়নি যে তোমার দিকে কোনো হিংস্র নজরে তাকানো তো দূরে থাক, বরং তোমাকে মায়ের নজরে দেখেছে? তাহলে কি তোমার একটাবারও মনে হয়নি সে কি একবারও ভাববে না তোমার বোনের সাথে এমনটা করার আগে? তাহলে কেন তুমি এরকমটা ভাবলে বলো? আবার এখন বলছো ওকে বাসায় নিয়ে আসতে। কি করে পারো তোমরা এত সহজে কথাগুলো বলতে? ভালোই নাটক করতে পারো 2 বোন। আমি বুঝতে পারছি তোমারও আমার উপর খুব রাগ হচ্ছে। দেখো আমি তো সেদিন ভুল করেছিলাম, ভুল করে এমন একটা কাজ করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আর একটাবার ওকে বাসায় আসতে বলো। আমি ওর কাছে মাফ চেয়ে নেব। আমি বুঝতে পারিনি ঈশান তেমন কোনো কাজ করতে পারে না। এখন অনেক দেরি হয়ে গেছে, আর এখন বুঝলেও কিছু আসে যায় না। আর কোন মুখে আমি ওকে বাসায় আসতে বলবো বলতে পারো? ও ফিরে আসলে তোমার বোন আর তুমি আবার যে এরকম কোনো কাজ করবে না তার কোনো গ্যারান্টি আছে? আর ওকে বললে আর শত বোঝালেও ও বাসায় ফিরে আসবে না। কেন জানো? ও আর ভাবেই না যে ওর একটা পরিবার আছে, সেটা শুধু তোমাদের জন্য। এই কথাগুলো আমি অনেক আগেই জানতাম, কল্পনা আমাকে বলেছিল। কিন্তু জানো, ঈশানের সাথে দেখা হওয়ার পর যখন আমি বলেছিলাম সবাইকে সত্যটা বলবো, তখন ও কি বলেছিল জানো? আমি যেন এই কথাগুলো তোমাদের ভুলেও না বলি। কেন জানো? কারণ জানতে পারলে তোমরা কল্পনার সাথে খুব বেশি রাগারাগি করবে, আর যখন জেনেছিলাম তখন তোমাদের জানালে খুব বেশি লাভ হতো না। তার আগেই ও দেশ ছেড়ে চলে গেছিল। তাহলে এখন আবার নাটক দেখতে
তোমার বোন কিসের জন্য বলছে বলো? আব্বুর শরীরটা বেশি ভালো না, তাই ওনাকে বললে সমস্যা হতে পারে, তাই বারণ করেছিলাম। তুমি সবটা জেনেও চুপ করেছিলে কেন? একটা বার তো আমাকে বলতে পারতে, না হলে আমি ওকে এতটা বাজে ভাবতাম না। কি লাভ হতো বলো তো? তাতে কি সব ঠিক হয়ে যেত, নাকি তুমি ওকে ফিরিয়ে আনতে পারতে? শুধু শুধু এসব কথা বলে লাভ নেই, ঘুমিয়ে পড়ো। প্লিজ তুমি রাগ করো না, ওকে একটা বার বাসায় আসতে বলো, আমি ওর কাছ থেকে মাফ চেয়ে নেব। তাতে কি খুব বেশি লাভ হবে? আচ্ছা, তোমার বোনকে জিজ্ঞেস করে দেখো তো, আজকে ও ঈশানের বাসায় গিয়েছিল, ওর সাথে ঈশান ভালোভাবে কথা বলেছে নাকি বলার মতো কোনো রিজন তোমার বোন রেখেছে? মনে হয় না তাতে খুব বেশি লাভ হবে। তাই এসব কথা বলে আর ভেবে সময় নষ্ট করো না। যেটা শেষ হয়ে গেছে, যে সম্পর্কটাকে তোমরা শেষ করে দিয়েছ, সেটা ঠিক করার চেষ্টা করো না, তাতে কোনো লাভ হবে না। একটা কথা কি জানো তো, ঈশান সহজে কারো ওপর রাগ করে না, আর রাগ করলে ও রাগটা ভাঙানো এতটা সহজ না। আর তার উপরে ও 4টা বছর ধরে এই রাগটাকে পুষে রেখেছে, তাহলে বুঝতে পারছো কতটা কষ্ট ওর ভেতরে ছিল। ও বিদেশে গিয়ে কি করেছে জানো? পড়ালেখার পাশাপাশি একটা রেস্টুরেন্টে কাজ করেছে। আম্মু বেঁচে থাকতে ওকে কখনো নিজ হাতে খেতে পর্যন্ত দেয়নি। সে ছেলেটা কিনা অন্যের প্লেটে খাবার তুলে দিয়েছে। তুমি বুঝতে পারছো কতটা অসহায় হলে মানুষ এমন একটা কাজ করতে বাধ্য হয়? আমাদের এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমার ভাইটাকে কিনা রেস্টুরেন্টে কাজ করে নিজের পড়ালেখার খরচ চালাতে হয়েছে, শুধু তোমাদের জন্য। তোমাদের জন্য এরকমটা হয়েছে, তাহলে ও এসব মনে রাখবে না? ওর রাগ করাটা কি স্বাভাবিক না? সত্যি যদি তোমার বোনের সাথে এমন কিছু হতো, কিংবা তোমার সাথে এমন কিছু হতো, তাহলে তোমরা ওকে এত সহজে মাফ করে দিতে কখনোই পারতে না। ওর সাথে আমার 2 বছর আগেই লন্ডনে একবার দেখা হয়েছিল। ও তখন কি বলেছিল জানো? ও ভেবে নিয়েছে ওর ফ্যামিলি বলতে আর কেউ নেই, ও আর এই বাড়িতেও কখনো ফিরে আসবে না। এসব কথা না বলে, এসব নাটক না করে এখন ঘুমিয়ে পড়ো, আর এসব কথা কখনো বলতে আসবে না। সত্যটা জানতে পেরেছ, এই পর্যন্তই থাক। তিথি আর কোনো কিছু বলার সাহস পেল না। ওর আজকে নিজের কাছে নিজেকে ছোট বলে মনে হচ্ছে। এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। এই মাঝে ইমন ভাইয়া অনেকবার ঈশানের সাথে কথা বলতো। ও এখন ব্যস্ত, তাই দেখা করতে পারেনি। দেখা করলেও কয়েক মিনিট সময় দিয়েছে, আর ভাইয়া ওকে বাসায় ফিরে আসতে বলেছে। ও ততবারই বলেছে, দেখো ভাইয়া, অন্য কিছু বলার থাকলে বলতে পারো। আমি তো বলেছি আমার বাসা, পরিবার এসব কিছুই নেই। অনেক আগেই সেটা ভুলে গেছি। তাই এসব কথা না বললে আমি খুশি হব। আর বাসায় যাওয়ার কথা কখনো বলবে না। দেশে এসেছি এটাই অনেক। আমার কথা তোমাকে আর ভাবতে হবে না। তোমরা আমাকে আমার মতন করে থাকতে দাও। এসব কথা শুনতে আর ভালো লাগে না। অন্য কিছু বলার থাকলে বলো। তুই কি আর কখনোই বাসায় ফিরে যাবি না? যেটা আমার নয় সেখানে গিয়ে লাভ কি বলো? তোমরা ভালো আছো, থাকো না তোমাদের মতন ভালো। আমাকে তোমাদের লাইফে টানার কি দরকার বলো তো? ইমন অনেক চেষ্টা করেছে ঈশানকে বাসায় আনার জন্য, কিন্তু ওর আর কোনো মন মানসিকতা নেই বাসায় আসার জন্য। তো এইভাবে আরেক সপ্তাহ কেটে গেছে। আরেক কয়েকটা দিন কল্পনা ঈশানের বাসায় এসেছে। ও ততবারই রাগ করে ওকে বাসা থেকে বের করে দিয়েছে, না হলে বাসায় ঢুকতেই দেয়নি। তো 7ম দিনের মাথায় কল্পনা দরজায় কলিং বেলটা দিতেই ঈশান সেটা বুঝতে পেরে এসে দরজাটা খুলে দেয়। তখন কল্পনা ওকে জড়িয়ে ধরতে গেলে সাথে সাথে ঈশান ওকে ঠাস ঠাস করে 2টো থাপ্পড় মেরে দিয়ে খুব কড়া কণ্ঠে বলতে শুরু করে, আর কি চাই তোর? আমার লাইফ থেকে তো তুই সব কেড়ে নিয়েছিস, তাহলে আর কি চাই তোর? এখন কি চাস? আমি একেবারের জন্য শেষ হয়ে যাই, নাকি আমি মরে গেলে তুই শান্ত হবি বল? তাহলে সেটাই করব। তারপর এইভাবে আমাকে টর্চার করিস না। বল কি চাস তুই আমার কাছ থেকে? সেটাই চাস তো? ঈশান, তুমি এসব কি বলছো? প্লিজ এরকম কথা বলো না। আমি ওইসব কেন চাইবো? আমি তোমাকে ভালোবাসি। আমি চাই না আমার ভালোবাসার মানুষটার কিছু হোক। প্লিজ এরকম কথা বলো না। হ্যাঁ, তুই সেটাই চাস। সেটা যদি না চাইতি তাহলে আমার উপর এরকম মেন্টালি টর্চার করতি না। তোকে আমি বলেছিলাম কি না যে তুই এখানে আর আসবি না? তারপরও তুই কেন আসছিস? কারণ এটাই যে তুই চাস না আমি দেশে থাকি। তাহলে সেটা সরাসরি বলে দিতে পারিস। আমি তেমন কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই। প্লিজ ঈশান, আমাকে একটা বার মাফ করে দাও আর নিজের বুকে টেনে নাও। আমি আর কিছুই চাই না, আমি সবটা ম্যানেজ করে নিব। আমার ভালোবাসা দিয়ে তোমার রাগ, অভিমান সবটা ভুলিয়ে দিব। আমাকে একটা সুযোগ দাও তোমাকে নিজের করে পাওয়ার।
সেটা আর কখনো সম্ভব না। তুই সব রাস্তা বন্ধ করে দিয়েছিস। ভালো চাস তো এখান থেকে চলে যা। আর শেষবারের মতন বলছি, তুই আর কখনো আমার সামনে আসবি না। যদি আসিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কথাটি বলে ঈশান দরজা আটকে দিতে গেলে তখন কল্পনা ওর পাওয়াগুলো জড়িয়ে ধরে, ঠিক যেমন 4টি বছর আগে ঈশানের পা গুলো জড়িয়ে ধরেছিল। তারপর কান্না করতে করতে ও বলল, ঈশান, একটা বার আমাকে মাফ করে দাও। দেখো, আমি আর কখনো এরকম ভুল করব না। তুমি কেন বুঝতে চাইছো না? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি খুব বেশি অসহায় তোমাকে ছাড়া। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। সত্যি, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সত্যি মরে যাব। প্লিজ ঈশান, একটা বার আমাকে ফিরিয়ে নাও। আমি শুধু তোমার ভালোবাসাটাই চাই। অনেক তো করলে অবহেলা। প্লিজ একটা বার আমাকে মাফ করে দাও আর তোমাকে ভালোবাসার মতো সুযোগ দাও। কল্পনার কথাগুলো ঈশান সহ্যই করতে পারে না। কেন জানি ওর দিকে তাকাতে ইচ্ছে করে না। তারপরে বারবার এসে ওর কাছে এরকম কান্নাকাটি করে। তাই ঈশান আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, ওর গায়ে হাত দিতে বাধ্য হয়। তারপরে অনেক কষ্টে একটি মেয়ে বলে ওর সাথে তেমন কোনো বাজে বিহেভ করতে পারে না, কিন্তু মন থেকে ওর প্রতি কোনো ভালো ব্যবহার আসে না। এইবার কল্পনাকে জোর করে ছাড়িয়ে নিয়ে তারপর ওকে বাসা থেকে বের করে দিতে দিতে বলল, তুই যদি আবার ওইখানে আসিস তাহলে আমি এই দেশ ছেড়ে চলে যাব। তখন আসিস, তখন তোর এই ন্যাকামিটা করিস। ঈশান কথাটি বলে দরজা খুব জোরে সোরে লাগিয়ে দিল। তখন কল্পনা দরজা ধাক্কা দিতে লাগলো আর বারবার বলতে লাগলো, প্লিজ ঈশান, তুমি বাসা ছেড়ে যেও না। তুমি এখানে থাকো, এরকম পাগলামি করো না। দেখো, তুমি চলে গেলে তো আমি তোমাকে আর দেখতে পাবো না। তুমি এখানে থাকলে তোমাকে অবশ্যই দেখতে পাবো। তুমি এখান থেকে কোথাও যেও না। আমি আর কখনো তোমার কাছে আসবো না। দূর থেকে তোমাকে অন্তত দেখতে পাবো। একটা সান্ত্বনা থাকবে, যাকে ভালোবাসি সে আমার থেকে কিছুটা দূরে আছে। কিন্তু এখান থেকে চলে গেলে হয়তো আমি কখনোই তোমাকে দেখতে পাবো না। প্লিজ এরকম পাগলামি করো না। আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না। কল্পনা কান্না করতে করতে বাসায় চলে যায়। অন্যদিকে ছুটির দিন, তাই আপু আর ভাইয়া ডাইনিং রুমে বসে কথা বলছে। এর মাঝে কলিং বেল বাজতেই তিথি দরজা খুলে দিলে দেখে কল্পনা চোখে পানি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ও বুঝতে পারে কি হয়েছে। তখন কল্পনা কান্না করতে করতে নিজের রুমের দিকে যেতে গেলে ইমন সেটা খেয়াল করে বলতে লাগলো, কল্পনা, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? না ভাইয়া, কিছু হয়নি। এমনি চোখে কি 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 যেন পড়েছে। চোখে কিছু পড়লে মানুষ এভাবে হেঁচকে তোলে নাকি? কি হয়েছে মামনি, বলো আমাকে। মনে হচ্ছে তোমার কিছু একটা হয়েছে। বেশ কিছুদিন ধরে খেয়াল করছি তোমার মনটা খারাপ। কি হয়েছে তোমার? আঙ্কেলকে বলো। আমি তোমাকে বলেছি না তোমার আব্বু আম্মুর জন্য কখনো মন খারাপ করবে না। বলো, কি হয়েছে বলো আমাকে। কল্পনা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। তিথি বিষয়টা বুঝতে পেরে ওর কাছে এসে তারপর চোখের পানি মুছে দিল। আর আব্বু বারবার ওকে জিজ্ঞেস করছিল কি হয়েছে। কল্পনার মনে হচ্ছিল আজকে যদি ঈশানের আব্বুকে সত্যিটা না বলে, আর যদি উনি বিষয়টা না জানতে পারে, সারা জীবন ছেলেটা ওনার কাছে অপরাধী আর একটা ধর্ষক হয়ে থেকে যাবে। কল্পনার মনে হচ্ছিল আজকে ওনাকে বিষয়টা জানিয়ে দেওয়া উচিত। তাই কল্পনা চুপ করে না থেকে সবটা বলতে শুরু করলো। ভাইয়া চাচ্ছিল না এই আব্বুকে জানাতে, কিন্তু কল্পনা বলতে শুরু করলে তখন ভাইয়া ওকে বাধা দিতে গেলে আব্বু বলে, ইমন, তুই ওকে বলতে দে ও কি করতে চায়। আব্বুর কথা মতো কল্পনা ওনাকে সবটা খুলে বলল। এসব শোনার পর আব্বু যেন নিজেকে ঠিক রাখতে পারছিল না, বিশ্বাসই করতে পারছিল না সেদিন উনি ওনার ছেলেটিকে ভুল বুঝেছে। ঈশানের শেষ কথাগুলো বারবার আব্বুর কানে বাজছিল। আর যখন মনে হচ্ছিল ওনার ছেলেটাকে নিজ হাতে বাসা থেকে বের করে দিয়েছে, তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। আব্বু আর নিজে ধরে রাখতে পারে না। এত বড় একটা শখ সহ্য করতে না পেরে স্ট্রোক করে বসলো। আব্বু বুকে হাত দিয়ে পড়ে যেতে গেলে ভাইয়া এসে আব্বুকে ধরে ফেলে। তারপর আর দেরি না করে আব্বুকে নিয়ে ওরা হসপিটালে চলে যায়। ঈশান যে হসপিটালে চাকরি করে ওরা ঠিক সেই হসপিটালেই যায়। তারপর গিয়ে স্ট্রেচারে করে আব্বুকে নিয়ে এগিয়ে যেতে গেলে ঈশান দূর থেকে বিষয়টা লক্ষ্য করে তাড়াহুড়া করে এসে আব্বুকে এই অবস্থায় দেখে বলে, ভাইয়া, আব্বুর কি হয়েছে? আব্বু এভাবে শুয়ে আছে কেন? বল কি হয়েছে? ঈশান, আব্বু স্ট্রোক করেছে। প্লিজ ভাই, তুই কিছু কর। ঈশান আর দেরি না করে নার্সদের উদ্দেশ্য করে বলল,
নার্স, জলদি ওনাকে ভিতরে নিয়ে যান আর অপারেশন থিয়েটার রেডি করুন। নার্সগুলো আব্বুকে নিয়ে চলে গেলে তখন সবাই অপারেশন থিয়েটারের সামনে আসতে ঈশান বলে, তোমরা আর এসো না। ঈশান আব্বুকে নিয়ে ভেতরে চলে যায়। তারপর 1.5-2 ঘন্টা মতো অপারেশন থিয়েটারের বাতিটা জ্বলে। ভাবি আর কল্পনা কান্না করছে। ভাইয়া খুব ভয় পাচ্ছে যে আব্বুর কিছু হয়ে না যায়। 2 ঘন্টা পর অপারেশন থিয়েটারের বাতিটা নিভে গেলে তখন ঈশান বেরিয়ে আসে। তখন সবাই ওর কাছে যেতেই ও সবার দিকে চোখ বুলিয়ে নিয়ে ভাবির দিকে তাকাতে দেখে উনি একটি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন ভাইয়া জিজ্ঞেস করতে শুরু করে, ভাই, আব্বুর কি অবস্থা? আব্বু ঠিক হয়ে যাবে তো? টেনশন করো না, সব ঠিক আছে। আসলে একটু মানসিক প্রেশার আর টেনশনের কারণে এমনটা হয়েছে। কি হয়েছিল বলো তো? আব্বুকে খুব বেশি উত্তেজিত হয়ে গিয়েছিল, নাকি তোমরা এমন কিছু বলেছো যার কারণে খুব বেশি টেনশনে পড়ে গিয়েছিল? ঈশান, আব্বু তোর বিষয়টা জানতে পেরেছে। সেদিন যে তোর কোনো দোষ ছিল না সবটা জেনে গেছে, তারপরই এমনটা হয়েছে। এসব ব্যাপার কেন বলতে গিয়েছিলে? আমি বলেছিলাম না এসব আব্বুকে বলার দরকার নেই? বারবার আমি বারণ করেছিলাম তো। তাহলে এতদিন পর এসবের কি খুব বেশি প্রয়োজন ছিল? তোমরা জানো না আব্বু হার্টের রোগী, তারপরও কেন বলতে গেলে? এর মাঝে ঈশান খেয়াল করলো ভাবির কোলে একটি ফুটফুটে পিচ্চি বাচ্চা। ঈশান বুঝতে পারলো যে এটাই হয়তো ওর ভাইয়া আর ভাবির বাচ্চা, কিন্তু টেনশনের কারণে সেটা জিজ্ঞেস করতে পারলো না। এবার ইমন বলতে লাগলো, ভাই, আব্বুর কিছু হবে না তো? বললাম তো হবে না। এই নিয়ে তো 2টা স্ট্রোক হলো। তোমরা কি করো বলো তো? একটু দেখে রাখতে পারো না? বলেছিলাম না যেন কোনোভাবে উত্তেজিত হতে না দেয়। আর এখন কি বিজনেসটা না দেখলেই নয়? তোমার কথা শুনবে কেন? আমার কথা শুনবেই বা কেন? আমার কথা শুনেই বা কি হবে? তোমাদের তো টাকা পয়সার খুব বেশি অভাব। যা ইচ্ছা করো, আমি তোমাদের মধ্যে কথা বলার কে? এই মাঝে ঈশানকে নার্স ডেকে গেলে ও বলল, শোনো, জ্ঞান না ফেরা পর্যন্ত কেউ কেবিনে গিয়ে কান্নাকাটি করো না। আমি একটা রোগীকে দেখতে যাচ্ছি, মাঝে মাঝে এসে দেখে যাব। ঈশান কথা বলছিল। এবার ভাবি ওদিকে এগিয়ে এসে কিছু বলবে, তখনই নার্সটা আবার আসলো আর বলতে লাগলো, স্যার, 22 নম্বর কেবিনের রোগীর খুব পেন উঠেছে, আপনি কি একটু যাবেন? হ্যাঁ, আপনি যান, আমি আসছি। ঈশান কথাটি বলে একবার ভাবির দিকে তাকিয়ে তারপর সেখান থেকে চলে গেল। তো 8 ঘন্টা পর ঈশান আবার আব্বুর কেবিনের সামনে আসতেই দেখলো সবাই ভারাক্রান্ত মুখ নিয়ে সেখানে বসে আছে। ঈশান আসতেই ওর ভাই আর মেয়েটা ওর আম্মুর কোল থেকে নেমে এসে ওর সামনে দাঁড়ালো। ঈশানও পিচ্ছিটার সামনে হাঁটু গেড়ে বসতেই ঈশানের সারা মুখে হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, তুমি আমার চাচু, তাই না? পিচ্ছিটার কথা ঈশানের চোখের কোণ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। আর মনে হতে লাগলো ওকে আবার কে বললো। তখন ভাবির দিকে তাকিয়ে তারপর মাথা নিচু করে বলল, হ্যাঁ মামুনি, কিন্তু তুমি আমাকে চিনলে কি করে? আমি তোমায় অনেক আগে থেকে চিনি। দাদু না রোজ তোমার ছবি নিয়ে কান্না করতো আর বলতো তোমায় নাকি বাসা থেকে বের করে দিয়েছে। কেন বের করে দিয়েছিল বলো তো? তুমি এতদিন কোথায় ছিলে? দাদু যখন কান্না করতো আমার না খুব ইচ্ছা হতো তোমাকে একবার বুকে দিয়ে দিতে। তোমার জন্য দাদু কান্না করেছে। তাই মামুনি, আসলে কি জানো তো, তোমার এই চাচুটা না এতটা পচা যে তোমার সাথে থাকার মতন কোনো যোগ্যতাই নেই, সেজন্য থাকতে পারে না। তুমি কোথায় ছিলে বলো তো? আমি বারবার মামুনিকে তোমার কথা জিজ্ঞাসা করলে মামুনি বলতো তুমি নাকি ভালো না, তুমি নাকি অনেক পচা, সেই জন্য তুমি বাসায় নেই। তুমি কোথায় ছিলে বলো না চাচু? পচা হলে তার জন্য কি কেউ কান্না করে নাকি? তুমি যদি পচা হতে তাহলে তো দাদু তোমার জন্য কান্না করতো না, তাই না? না মামুনি, তোমার মামুনি ঠিকই বলেছে, আমি খুব বেশি পচা, সেজন্য দেখো না আমার সাথে কেউ থাকতে চায় না। তুমি যে আমার সাথে কথা বলছো সেটা তোমার মামুনি জানলে রাগারাগি করবে না বলো? তোমাকে তো খুব বকা দিবে। যাও, তুমি তোমার মামুনির কাছে যাও। না চাচু, আর বকা দিবে না। আগে হলে দিত, কিন্তু এখন আর দেবে না। কেন এখন দিবেন না কেন? ঈশান আবারও ভাবির দিকে তাকাতেই দেখলো ভাবি অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে আর ওনার পাশে বসে কল্পনা এখনো বারবার নাক টানছে। ঈশান ওদের দিকে তাকাতেই পিচ্ছিটা বলল, কারণ তুমি আমার ভালো চাচু। ভালো চাচুকে কেউ বকা দেয় নাকি?
না মামুনি, আমি অনেক পচা, সেজন্য দেখো না কেউ আমার সাথে কথাই বলে না, আমাকে তোমাদের সাথে থাকতেও দেয় না। তুমি মামুনির কাছে যাও, মামুনি আমার সাথে কথা বলতে দেখলে অনেক বকা দিবে তোমাকে, আর অনেক রাগারাগিও করবে। পিচ্চিটার কথা শুনে তিথির আর কল্পনার খুব বেশি নিজেদেরকে অপরাধী বলে মনে হচ্ছিল। ওদের বারবার মনে হচ্ছিল ওদের জন্যই ঈশান এতদিন পরিবার ছেড়ে আর পরিবারের ভালোবাসাটা ছেড়ে দিয়েছিল। এবার ঈশান পিচ্চিটার কপালে একটি চুমু দিয়ে ওর মামুনির কাছে চলে যেতে বললে তনি দৌড়ে ওর মামুনির কাছে গেল আর একটা হাত ধরে বলতে লাগলো, মামুনি, মামুনি, তুমি চাচুকে বলো না আমাদের সাথে থাকতে। দেখো চাচু কান্না করছে। তোমরা আমার চাচুকে পচা বলো কেন? পচা হলে কেউ কান্না করে নাকি? তোমরা মিথ্যে বলো, আমার চাচু ভালো। তনির এরকম কথা শুনে ভাবিও কান্না করে দিল। উনি অসহায় দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে আছে। ঈশান ওনার দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে উঠে দাঁড়াতে ভাবি ওর দিকে এগিয়ে আসতে গেলে তখন ঈশান আব্বুর কেবিনে চলে যায়। গিয়ে দেখা আব্বুর এখনো জ্ঞান ফেরেনি। তারপর আবার চেক আপ করে অন্য রোগীদের দেখতে চলে যায়। ঈশান বারবার আসছে আর আব্বুকে চেক আপ করে যাচ্ছে, কিন্তু সব ঠিকঠাকই আছে। সব ঠিকঠাক থাকলে কয়েক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। ঈশান যখনই আব্বুকে দেখার জন্য কেবিনের সামনে আসছে তখনই ভাবি ওর সাথে কথা বলতে চাইছে, কিন্তু ঈশান ভাবিকে এড়িয়ে যাচ্ছে। ঈশান জানে ভাবি এখন সবটা জানতে পেরেছে আর সব জানার পর ওর সাথে কথা বলতে চাইছে। কি বলবে সেটাও ঈশানের খুব ভালো করে জানা আছে, কিন্তু কথাগুলো ঈশানের সহ্য হবে না। সেদিনের কথাগুলো আজকে খুব বেশি মনে পড়ছে। ও নাকি একটা লুচ্চা লম্পট দুশ্চরিত্র একটি ছেলে, যাকে কিনা ভাবি নিজের ভাই ভেবেছিল। কথাগুলো ভেবে ঈশানের খুব হাসি পাচ্ছে। আজকে ফাইনালি সবাই এই বিষয়টা জানতে পারলো আর জানার পর ওর কাছে এসে সিম্পেথি দেখাতে চাইছে। ঈশান একটা বারো ইচ্ছার কল্পনার দিকে তাকায়নি, আর কল্পনা বারবার অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকাচ্ছে। ঈশানের কল্পনার উপর খুব রাগ হচ্ছে এটি শোনার পর যে কল্পনা আব্বুকে বলে দিয়েছে। আজকে আবার কোনো নাটক করার জন্য এটা বলার দরকার ছিল, সেটা ওর জানা নেই। ঈশান তো ভাইয়াকে বারণ করেছিল, ওদের ভালো থাকতে বলেছিল, চেয়েছিল ওরা ভালো থাক, তারপরে নাটক করার কি দরকার ছিল? তো সন্ধ্যার দিকে ঈশান আব্বুর কেবিনে গিয়ে দেখে আব্বু মিটমিট করে তাকানোর চেষ্টা করছে। তখন ঈশানের মুখে একটি হাসি ফুটে ওঠে, আবার পরক্ষণে হাসিটা মিলিয়ে যায়। যখন ভাবে এখন চোখ খুলে আব্বুকে সামনে দেখতে পেলে হয়তো অনেকটাই উত্তেজিত হয়ে যাবে, কথাটি ভেবেও একটা নার্সকে সেখানে রেখে বাইরে বেরিয়ে যায় আর বলে, ভাইয়া, আব্বুর জ্ঞান ফিরেছে, যাও তোমরা গিয়ে দেখা করে এসো। ঈশানের কথা শুনে ভাইয়া ভাবি আর কল্পনা সবাই ভেতরে চলে গেল। তখন পিচিটা ভেতরে না গিয়ে ওর কাছে এসে দাঁড়াতেই ঈশান ওকে কোলে তুলে নিল। এবারও পিচিটা ওর সারা মুখে হাত দিয়ে দেখতে লাগলো আর বলল, আচ্ছা চাচু, তুমি কোথায় পচা বলো তো? আমি তো কোথাও পচা দেখতে পাচ্ছি না। তাহলে ওরা সবাই এই কথা বলে কেন? তুমি নাকি খুব পচা। হ্যাঁ মামুনি, ওরা ঠিকই বলে, ওইটা তুমি এখন বুঝতে পারবে না, কিন্তু যখন তুমি অনেক বড় হবে তখন বুঝতে পারবে তোমার চাচ্চু কতটা পচা, তখন তুমি আমার কাছে আর আসতে চাইবে না। তুমি সবসময় ভুলভাল বলো কেন? আমি কখনো এমনটা করবো না, কারণ আমি জানি আমার চাচু অনেক ভালো, সে কখনই পচা হতে পারে না। আচ্ছা, তুমি কি আবার চলে যাবে নাকি? আমাদের সাথে থাকবে চাচু? ঈশান পিচিটাকে নিয়ে তারপর একটি জায়গায় বসলো। এর মাঝে কয়েকজন নার্স এসে ওদের এরকম কথা বলা দেখছে। পিচিটা ঈশানের সাথে হাসি খুশি ভাবে কথা বলছে, আর ঈশানও আজকে কতগুলো বছর পর মন খুলে কারোর সাথে কথা বলতে পারছে। এর মাঝে ভাই আর ভাবি বেরিয়ে আসে আর দেখি ঈশান তন্নির সাথে খুব হাসাহাসি করে কথা বলছে। ওকে এভাবে হাসতে দেখে কি মনে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলি। আজকে ওর মনে হচ্ছে আজকে কতগুলো দিন পর ঈশানের এই হাসি মাখা মুখটা দেখলো। ঈশান ভাবিকে দেখে কথা বলা বন্ধ করে দিল। তখন পিচিটা বলতে লাগলো, আচ্ছা চাচু, তুমি কি আবার চলে যাবে? আমাদের সাথে থাকবে না? না মামুনি, আমার তোমাদের সাথে যাওয়ার মতন কোনো অধিকার নেই, আমি সেই অধিকারটা অনেক আগেই হারিয়ে ফেলেছি, জানো তো। ঈশান কথাটি বলে উঠে দাঁড়ালো। তখন পিচিটা ওর একটি হাত ধরলো আর বলল, চাচু, অধিকার কাকে বলে? মামুনি, তুমি তো এখনো অনেক ছোট, তুমি যখন বড় হবে তখন সবই বুঝতে পারবে। এই মাঝে আবার একটি নার্স এসে ওদের সামনে দাঁড়ায় আর বলে, স্যার, আপনার শেষ রাউন্ডে যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা চলুন। ঈশান কথাটি বলে পিচ্চিটিকে ছাড়িয়ে নিয়ে
তারপর ওর কপালে একটি চুমু দিতে পিচিরা ও জবাবে ওর কপালে একটি চুমু দিল। তখন ঈশান বলল, আচ্ছা চাচু, তুমি থাকো, হ্যাঁ আমি আবার পরে আসবনি। ঈশান কথাটি বলে পা বাড়ালো শেষ রাউন্ডে যাওয়ার জন্য। তখন ভাইয়া বলল, ঈশান, আব্বুর সাথে একবার দেখা করবে না? ঈশান হাসি মুখে ভাইয়ার দিকে তাকিয়ে তারপর একটি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ওই যে বললাম, সব কিছুতে সবার অধিকার থাকে না। আর আমি আব্বুর সামনে গেলে উনি হয়তো অনেকটা উত্তেজিত হয়ে যাবে, আর এরকম কুলাঙ্গার ছেলের মুখ আর দেখতে চাইবে না। আমি চাই না আমার কারণে আব্বু আবার অসুস্থ হয়ে পড়ুক, তাহলে আব্বুর অনেক ক্ষতি হয়ে যাবে। তোমরা থাকো, আমি রাউন্ডে যাব। আর ভয় পেও না, আব্বু ঠিক আছে। আমি হসপিটাল থেকে যাব না, এখানেই আছি। কোনো সমস্যা হলে আমাকে ডেকো। ঈশান কথাটি বলে চলে যেতে গেলে ইমনের একটি হাত ধরলো। তখনও ভাইয়ার দিকে তাকাতেই খেয়াল করলো পাশ থেকে ভাবি ওর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশান চোখ ফিরিয়ে নিয়ে বলতে লাগলো, আবার কি হলো? আর ভয় পাওয়ার কিছু নেই, আব্বু সবটা জানে। আজকে কল্পনা আব্বুকে সবটা বলে দিয়েছে। আমি বলেছি তুই এই হসপিটালে জব করিস, আর আব্বুর অপারেশনটাও তুই করেছিস। সব শোনার পর আব্বু নিজেকে অনেক বেশি অপরাধী মনে করছে। তোকে ভেতরে যেতে বলেছে, তোর সাথে কথা বলবে। না রে ভাইয়া, আব্বুর সামনে গিয়ে দাঁড়ানোর মতন সাহস বা ইচ্ছে কোনোটাই আমার নেই। কেন এরকম পাগলামি করছিস বলতো? আব্বু তোকে দেখলে উত্তেজিত হয়ে যাবে, তুই সেটা ভাবছিস? আর যদি না দেখে তাহলে কি উত্তেজিত হবে না? নিজেকে সবসময় দোষী ভাববে। একটু গিয়ে কথা বল। তুই বাসায় না ফিরে গেলি, তাও একটু গিয়ে কথা বল। এবার পিচিটা ঈশানের হাত ধরলো। তখন ঈশান ওর দিকে তাকাতেই বলতে লাগলো, চাচু, চাচু তুমি জানো দাদু না তোমার জন্য কত কান্না করে। তোমার একটা ছবি নিয়ে সব সময় তাতে হাত বোলায় আর কান্না করে। তুমি জানো আমার সাথে তুমি আমার দাদুর সাথে কথা বলে আছি। দাদু তোমায় দেখলে খুব খুশি হবে, দেখো। আর দাদুকে বলে দেব দাদু যেন তোমায় দেখার পর আর না কান্না করে। পিচিটার কথা শুনে ঈশানের চোখে পানি এসে গেল। তখনও তন্ময়কে কুলে তুলে নিল আর পিচিটা দুই হাতে ওর চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, দেখো চাচু, আমি তোমায় কখনো কষ্ট দেব না। আর দাদুকে বলে দেবো তোমাকে যেন বাসায় নিয়ে যায়। তুমি কান্না করো না, তুমি কান্নাটা না একদম পচা। দেখ ভাই, যা হবার হয়ে গেছে, সব ভুলে যাওয়ার চেষ্টা কর না। এখন সব রাগ অভিমান ফেলে আব্বুর সাথে একটু দেখা কর। আব্বু নিজেকে অনেক বেশি দোষী মনে করছে। তুই যদি না যাস তাহলে আব্বু আবারও অসুস্থ হয়ে পড়বে, আর নিজেকে দোষারোপ করতে করতে হয়তো উল্টাপাল্টা কিছু একটা হয়ে যেতে পারে। প্লিজ ভাই, তুই আর রাগ করে থাকিস না। ভাইয়ার কথা মতো ঈশান পিচ্চিটাকে নিয়ে গুটি গুটি পায়ে কেবিনের ভেতরের দিকে যেতেই দেখলো কল্পনা আব্বুর সাথে কথা বলছে। ও খুব কান্নাকাটি করছে আব্বুর হাতগুলো ধরে, আর আব্বু ওকে কি যেন বলছে। এবার ঈশান গিয়ে আব্বুর থেকে কিছুটা দূরে দাঁড়াতেই কল্পনা ওকে দেখে আব্বুর সামনে থেকে উঠে গেল। তখন ও একটু এগিয়ে গিয়ে পিচ্চিটাকে আব্বুর পাশে বসিয়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন আব্বু ওর দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলল, ঈশান। আব্বু কথাটি বলতে ঈশান ওনার দিকে একবার তাকিয়ে আবার চুপটি নামিয়ে নিল। তখন আব্বু আবার বলল, খুব বেশি রাগ করেছিস আমার উপর? আমি বুঝতে পারিনি রে, আমার ছেলেটা এমন কাজ করতেই পারে না। একটু আমার পাশে বসবি? এবার ঈশান আব্বুর সামনে বসতে আব্বু ওর একটি হাত ধরতে গেলে ও হাতটা এগিয়ে দিল। তখন আব্বু ওর হাত দুই হাতের মুঠোয় নিয়ে কান্না করে দিয়ে বলতে লাগলো, বাবারে, তুই আমাকে মাফ করে দিস। আমি তোকে চিনতে পারিনি। আমি আমার ছোট ছেলেটাকে নিজ হাতে বাসা থেকে বের করে দিয়েছিলাম একটা ভুল বোঝাবুঝির কারণে। তুই আমাকে মাফ করে দিস। আজকে কতগুলো দিন পর আমি তোকে দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মাথা থেকে একটা পাথর নেমে গেছে। আমি বুঝতেই পারিনি আমার ছেলেটা এমন কাজ করতে পারে না। তুই আমাকে মাফ করে দিস। না না আব্বু, ঠিক আছে, আমি ওসবে কিছু মনে করিনি, জানো তো। না না আব্বু, ঠিক আছে, আমি ওইসবে কিছু মনে করিনি, জানো তো। ওইসব এখন আমার গা সওয়া হয়ে গেছে। বাসা থেকে চলে যাওয়ার পর এতটাই ঝড় তুফান আমার উপর দিয়ে গেছে, ওগুলো তো এখন আর মনে নেই। তোমাকে এইসব নিয়ে আর কোনো টেনশন করতে হবে না।
আমি কারো উপর রাগ করে নেই। তুমি শুধু শুধু এসব নিয়ে টেনশন করছো আর নিজেকে দোষারোপ করছো। যেটা হবার সেটা হয়ে গেছে, থাক না ওসব কথা। তুই হয়তো রাগের বশে এমন কথা বলছিস, তাই না? আমি বুঝতে পারছি তোর রাগ করাটা স্বাভাবিক, কিন্তু দেখ, তখন আমার হাতে কিছু করার ছিল না। আমি তোকে ভুল বুঝে বাসা থেকে বের করে দিয়েছিলাম। তখন চোখের সামনে যেটা দেখেছি আর বৌমা যেটা বলেছে সেটা শোনার পর তোকে অনেক বেশি ভুল বুঝেছি। তুই আমাকে মাফ করে দিস বাবা। আব্বু, বললাম তো আমার কোনো রাগ নেই। কার উপর রাগ করব? যাদের উপর রাগ করব তারা আমাকে আপনই মনে করে না। তাহলে রাগ করে লাভ কি বলো? তুমি সবটা জানতে পেরেছো, এটাই অনেক। কিন্তু কেন উত্তেজিত হয়ে গিয়েছিলে? আমার মতন একটা ছেলে তোমার না থাকলেই বা কি আসে যায়? এতদিন ছিল না, তাতে তো তুমি উত্তেজিত হওনি। তাহলে এখন উত্তেজিত হয়ে নিজের ক্ষতি করে লাভ কি বলো? আর আমার কাছে মাপ চেয়ে নিজেকে ছোট করার দরকার নেই। আমি আরও অপরাধী হয়ে যাব তাহলে। এমনিতেই একটা পাপের বোঝা আমার মাথায় আজকে 4টি বছর ধরে আছে, তার উপর আবার সেটাকে বাড়াতে চাইছো? আব্বু ঈশানের কথায় চোখের জল ফেলতে লাগলো। আব্বু বুঝতে পারছি ঈশান কতটা রেগে আছে। এবার তন্নি ও দাদুর চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, দাদু, দাদু, তুমি আর কান্না করো না। দেখো চাচু চলে এসছে। তুমি একটু বলো না চাচু আমাদের সাথে যেতে। চাচুকে আমি আজকে সামনে থেকে দেখলাম। এতদিন তো তোমার হাতে ওই ছবিটা থেকে দেখেছি। তুমি সবসময় কান্না করে দেখতে। এখন চাচু চলে এসছে, আর কান্না করতে হবে না। তনির কথা ঈশান বারবার অবাক হয়ে যাচ্ছে। এতটুকু একটি পিচ্চি এত পাকা পাকা কথা কোথা থেকে শিখেছে? আসলে তনি এত শান্তশিষ্ট যে ওর আম্মু কিংবা ওর আব্বু কারো মতো হয়নি। ঈশানের মনে হচ্ছে এই পিচ্চিটা ওদের থেকে একদম আলাদা হয়েছে, ঠিক যেন ঈশানের আম্মুর মতো। আম্মু এরকম শান্তশিষ্ট ছিল আর সব কেমন যেন বুঝিয়ে বলতে পারত। ঈশানও চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, দেখো, আমি আর ওইসব নিয়ে কথা বলতে চাই না। শুধু শুধু নিজেকে দোষারোপ করার কিছু নেই। যেটা হবার সেটা হয়ে গিয়েছে। ওইটা আমি একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে চাই। এসব নিয়ে টেনশন করে নিজেকে আর অসুস্থ করে কিছু হবে না। তুমি সবটা জানতে পেরেছো, সেটাই আমার কাছে অনেক। এখন আমার কাছে মনে হচ্ছে আমার বুক থেকে পাথরটা নেমে গেছে। তাই এইসব নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। শুধু শুধু সুস্থ শরীরটা অসুস্থ করার দরকার নেই। সব ঠিক আছে। ঈশান কথাগুলো বলে খেয়াল করলো কল্পনা কিছুটা দূরে বেশ অসহায় দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে আর চোখের পানি ফেলছে। ঈশান বেশ কিছুক্ষণ আপুর সাথে কথা বলল। এক পর্যায়ে একটি নার্স এসে ওর সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, স্যার আপনার রাউন্ডের সময় তো হয়ে গেছে, আপনি যাবেন না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। আপনি যান, আমি আসছি। কথাগুলো বলে ঈশান আপুকে আবার চেক করে দেখে বলতে লাগলো, সবকিছু ঠিক আছে। এখন টেনশন করে আর এই সুস্থ শরীরটা অসুস্থ করো না। আমি এখানে আছি। কোনো অসুবিধা হলে ভাইয়াকে আমাকে ডাকতে বলো, আমি চলে আসব। আর যা বলেন আমি ভাইয়াকে বলে যাচ্ছি। ঈশান কথাটি বলেই চলে যেতে গেলে তখন আপু বলতে লাগলো, ঈশান, হ্যাঁ আব্বু, বলো। কোথায় থাকিস তুই? দেখতেই তো পাচ্ছ, তোমার ছেলে একজন কত বড় ডক্টর হয়ে গেছে। এখন আর থাকার জায়গার অভাব হয় না। 4টা বছর আগে হলেও এখন আর সে অভাবটা হয় না। যেখানে সেখানে মাথা গোজার ঠাঁই হয়ে যায়। ঈশান কথাটি বলেই কেবিন থেকে বেরিয়ে গেল। তারপর ভাইয়ার সামনে গিয়ে সবকিছু বুঝিয়ে দিল কখন কি করতে হবে। একটা সময়ও রাউন্ডে চলে গেল। তো সারা রাত আর ঈশান বাসায় গেল না। রাতে ভাইয়া বাইরে থেকে খাবার আনলে ওকে খেতে বললে ঈশান খেলো না। পিচিটা অনেক জোরাজুরি করেছিল, কিন্তু ঈশান খায়নি। ওর মনে হচ্ছে এই বাসার মানুষগুলোকে খাবার এখন ওর গলা দিয়ে আর নামবে না। কথাগুলো ভেবে ঈশান খাবারটা খায়নি। 2টা দিন আব্বুকে হসপিটালে থাকতে হয় আর আজকে রিলিজ ডে। দুপুরে দেখে ঈশান আব্বুকে বেশ ভালোভাবে দেখে তারপর ভাইয়াকে বলল, ভাইয়া, এখন তুমি আব্বুকে নিয়ে বাসায় চলে যেতে পারো। আর শোনো, কোনো কারণে আব্বুকে উত্তেজিত হতে দিও না। এটা নিয়ে 2টা স্ট্রোক করেছে। আর এখন অন্তত অফিসে যাওয়াটা বাদ দিতে বলো। টাকা পয়সার তো আর কম কিছু হয়নি, তাই এখন ওগুলো কি না করলেই নয়। আর আব্বু ঠিক মতন ওষুধগুলো খেয়েও, বুঝছো? জানি আমার কোনো কথাই তোমাদের কানে পৌঁছাবে না, আর আমার কোনো কথাই তোমাদের কাছে ভালোও লাগবে না, কিন্তু তারপরে বললাম, আচ্ছা চলে যাও, আমাকে একটা রোগী দেখতে যেতে হবে। তন্নি মামুনি, তুমি কিন্তু একদম দুষ্টুমি করবে না। আর মামুনিকে কখনো জিজ্ঞেস করবে না তোমার চাচু কোথায় কিংবা কেন তোমাদের সাথে থাকে না।
তাহলে কিন্তু মামুনি তোমাকে খুব বকা দিবে। হ্যাঁ। ঈশানের কথাটি বলি ভাবির দিকে তাকাতেই দেখলো ওর ভাবি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশান একটি তাচ্ছিল্যের হাসি দিয়ে কল্পনার দিকে তাকাতেই দেখলো ও মাথা নিচু করে আছে। ঈশান সবার দিকে চোখ বুলিয়ে নিয়ে চলে যেতে গেলে তখন আব্বু ওর হাত ধরে ফেললো আর বলতে লাগলো, এখনো রাগ করে বাসায় ফিরবি না? এতটা রাগ তোর এই বড় বাপের উপর? কেন এরকম পাগলামি করছিস বলতো? আমি আর বাঁচবই বা কয়েকটা দিন। তোরা যদি এভাবে ছন্নছাড়া হয়ে থাকিস তাহলে আমার কি ভালো লাগবে বল? বারবার মনে হবে আমার ছেলেটা আমার কারণে আজ বাসায় ফিরছে না। আর কত কষ্ট দিবি বড় বাপটাকে। এবার তো মাফ করে দে। আরে আব্বু, না না, কি বলছো তুমি? আমি তো বসলাম, আমি কারো উপর রাগ করিনি। আর রাগ কার উপর করবো বলো? যাদের আপনজন ভাবতাম তারা কেউ আমাকে আপন ভাবে না, তাহলে তাদের উপর রাগ করে লাভ কি? রাগ করলে তোমাদের কারোর সাথেই কথা বলতাম না। আর ভাইয়ার কাছে শুনে দেখো, 2টা বছর আগে ভাইয়ার সাথে আমার কথা হয়েছিল। যদি রাগ করতাম তখন ভাইয়া আমার সাথে কথাই বলতে পারতো না। বাসায় ফিরে যেতে ইচ্ছে করে না। এখন সব মানিয়ে নিতে পেরেছি। যেটা আমার নয় সেটা নিয়ে না ভাবাটাই ভালো। দেখ বাবা, তুই বাসায় না গেলে আমি ওই বাসায় থাকতে পারবো না। আমার কাছে ওই বাসাটাকে নরক বলে মনে হবে। তুই প্লিজ আমার সাথে চল। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো তোকে ভুল বুঝবো না, আর কারো কথা শুনবো না। তুই শুধু আমার সাথে থাকবি। আমার আর কারো দরকার নেই, তুই থাকলেই চলবে। শেষ বয়সে আমার সাথে থাক। কখন আমার দমটা ফুরিয়ে যাবে, হয়তো তার আগে তোকে একটা নজর দেখতে পাবো না। বাবা, আমার সাথে চল, আর আমার উপর রাগ করে থাকিস না। আর আব্বু, কি সব উল্টাপাল্টা কথা বলছো? তোমার কিচ্ছু হবে না। আরো 100 বছর বাঁচবে তুমি। আমাদের থেকেও লম্বা আয়ু হবে তোমার। শুধু শুধু এসব উল্টাপাল্টা কথা বলো কেন? তুমি তো আমার মাথার উপর এখনো ছাদ। এসব কথা বলে আমার মনটাকে আর খারাপ করে দিও না তো। ঈশান যতবারই বাসায় কথাটি এড়িয়ে যেতে চাইছে, আব্বু সেটি বুঝতে পেরে ওকে আবারও সে একই কথা বলছে। শেষ পর্যায়ে আব্বু কান্না করে দিল। তখনও কি বলবে বুঝে উঠতে পারছিল না। এবার পিচিটা ওর একটি হাত ধরে বলতে লাগলো, এই জন্য বোধহয় দাদু কান্না করে, তাই না? তুমি বাসায় যাবে না বলে? চলো না আমাদের সাথে। তুমি কারোর সাথে কথা বলতে হবে না, তুমি শুধু আমার আর দাদুর সাথে কথা বলবে। তুমি না থাকলে আমি প্রতিদিন চকলেট এনে দেবে কে বলো? প্লিজ চাচু, চলো না। দেখো তুমি যাচ্ছ না দেখে দাদু কত কান্না করছে। দাদুকে আর কত কান্না করবে বলো? চাচু চলো না। ঈশানের চোখেও পানি এসে গেছে। ও আর নিজের কষ্টটাকে কন্ট্রোল করতে না পেরে পিচিটাকে জড়িয়ে ধরলো। তখন ভাইয়া ওর কাঁধের উপর হাত দিয়ে বলতে লাগলো, ভাই, আর রাগ করে থাকিস না, চল না, অনেক তো হয়েছে। আজকে 4টি বছর তোকে ছেড়ে আমরা থেকেছি। আমাদের কি থাকতে ভালো লেগেছে? যখন থেকে জানতে পেরেছি সেদিন তোর দোষ ছিল না, তখন থেকে নিজেকে কিছুতেই শান্ত করতে পারছি না। এবার অন্তত আমাদের মাফ করে দে। ঈশান, তুই যদি না যাস আমি এমনিতেই বাঁচবো না রে বাবা। এমনিতেই আমার সময় শেষ হয়ে যাবে। তোর আম্মু নেই, এখন এই শেষ বয়সে তোর এই বড় বাপটার একটু চোখের সামনে থাক, তাহলে আমার মনে শান্তি থাকবে। প্লিজ বাবা, আর রাগ করে থাকিস না। ভাবি আর কল্পনা কথা বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না। আর কি বা বলবে? বলার মতো ওদের কোনো কথাই নেই। এমন আব্বু আর পিচিটা বারবার ঈশানকে বলছে বাসায় যেতে। একটি পর্যায়ে আব্বু অনেক কান্নাকাটি করতে লাগলো। তখন আর ঈশান রাগ করে থাকতে পারলো না। ওর বারবার মনে হতে লাগলো আব্বুর বয়স হয়ে গেছে, এই বিষয়টা নিয়ে বেশি টেনশন করলে আবার স্ট্রোক করে বসতে পারে। মানুষ তো কতই ভুল করে, তাকে কি আল্লাহ তাআলা তাদের মাফ করে না? আর সামান্য ভুলের কারণে হয়তো ওর জীবন থেকে 4টা বছর হারিয়ে গিয়েছিল। কিন্তু এই 4টা বছর নিজে নিজে একা পৃথিবীটাকে চিনতে শিখিয়েছে। বুঝতে পেরেছে কেউ কারোর জন্য নয়, নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। হয়তো সময়টা চলে গেছে, কিন্তু যেটা চেয়েছিল সেটাই হয়েছে। হয়তো বা অনেক কষ্ট হয়েছে, কিন্তু পেয়েছে। তাই এখন আর রাগ অভিমান করে কোনো লাভ নেই। সব ভেবে ঈশান আব্বুর চোখের পানি মুছে পাশে বসে বলল, আচ্ছা ঠিক আছে, আমি যাব, কিন্তু এখন যেতে পারবো না। আমি যে বাসায় থাকি ওইখানে বাসাটা ছেড়ে দিতে হবে।
আরও ওখান থেকে আমার জিনিসপত্রগুলোও নিতে হবে। আমার সন্ধ্যার পর ডিউটি শেষ হবে, তখন আমি না হয় বাসায় যাব, তোমরা বাসায় চলে যাও। তুই মিথ্যে বলছিস। আমি এখান থেকে চলে গেলে তুই কখনো বাসায় যাবি না। তুমিও খুব ভালো করে জানো আমি মিথ্যা কথা বলি না। একবার যেটা বলেছি সেটাই হবে। আমি তো এখন ডিউটি ফেলে যেতে পারবো না। তাছাড়া অনেকগুলো রুগীও খুব সিরিয়াস অবস্থায়, ওদের দেখাশোনা আমাকেই করতে হবে। ভাইয়া, তুমি আব্বুকে নিয়ে যাও। তন্নি মামুনি, তোমার দাদুকে দেখে রেখো। হ্যাঁ, সবসময় তুমি তোমার দাদুর পাশে থেকো। না, আমি যাব না। তুমি যতক্ষণ বাসায় না যাবে আমি ততক্ষণ বাসায় যাব না। মামুনি, আমাকে তো এখানে রুগী দেখতে হবে, তাহলে আমি কিভাবে বাসায় যাব বলো? তোমার চাচুর কত কাজ। প্লিজ পাগলামি করো না, তুমি চলে যাও। তুমি কি সারাটা দিন আমার সাথে থাকবে নাকি? যাও, বাসায় যাও। হ্যাঁ, থাকবো। তুমি যতক্ষণ পর্যন্ত বাসায় না যাবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছেই থাকবো। না মামুনি, তোমার মামুনি অনেক বকাঝকা করবে। তুমি চলে যাও, আমি চলে আসবো বলছি তো। আর আসার সময় তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবো। না, তুমি গেলে হবে, আমার কোনো চকলেট চাই না। তুমি থাকলে তো অনেক চকলেট পাবো। তুমি চলো না আমার সাথে। ঈশান কিছুতেই পিচিটাকে বোঝাতে পারছে না যে ও এখন যেতে পারবে না। একটি পর্যায়ে এমন বলতে লাগলো,